আসসালামু আলাইকুম। আমি পলি। আমি আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফার্নাস চৌধুরী। পর্ব সংখ্যা দ্বিতীয় পরিচ্ছেদের 19 থেকে 21 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। কাশিপ কৌতূহলী হয়ে জানতে চাইল, কে ইনি? নাদির ফোঁস করে দম ছেড়ে পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, শেরহাম সুলতান, যার কথা তোকে বলেছিলাম। কাশিপ তার দিকে বিস্ময় নিয়ে তাকালো। নাদির মৃদুমন্দ মাথা নেড়ে জানালো, এটাই সত্যি? কাশিপ বলল, হায় আল্লাহ, আমি সামনাসামনি দেখব কখনো ভাবিনি। কাশিপ আর নাদির দুজনেই সেখানে দাঁড়িয়ে রইল। ভাই বোনের আবেগঘন মুহূর্তে তারা বাদ সাধতে চায় না। কাশিপ এখনে আশ্চর্য হয়ে চেয়ে রয়েছে শেরহামের দিকে। এই সেই পুরুষ মানুষ যার প্রত্যাবর্তনের গল্প নাদিরের মুখে শুনেই উত্তেজিত হয়ে পড়েছিল সে। কি এক ভয়ানক সাহসী পুরুষ তিনি! এখানে উনার স্বয়ং উপস্থিতি তা জানান দিচ্ছে। এত দূর অবধি কী করে চলে এলেন তিনি? অবশ্য নাদিরের মুখে যা শুনেছে, এর চাইতে ভয়ঙ্কর জগতের রাজা ছিলেন তিনি। শবনমের চেহারা, শরীর সব শুকিয়েছে এ কয়দিনেই। মুখে অসংখ্য আঁচড়ের দাগ, ক্ষতচিহ্ন দেখে শেরহাম জানতে চাইল, এসব কি করে হলো? এতদিন কোথায় ছিলে? শবনম নাদির আর কাশিপের দিকে আঙ্গুল তাক করে বলল, ওনাদের কাছে, তাঁবুতে। ফুপানি থেমে আসছে তার। নাক টানতে টানতে বলল, আমরা এখন বাড়ি যাব ভাইজান। শেরহাম নাদির আর কাশিপের দিকে চেয়ে উত্তর দিল, হ্যাঁ, ওরা এখানে কি করছিল? নাদির এগিয়ে এলো ধীর পায়ে। শেরহাম বলল, ক্যাপ্টেন মেহমদ। নাদির মৃদু মাথা জাকিয়ে হাতে হাত মিলিয়ে বলল, জি। আপনাকে এখানে দেখে এত আনন্দ হচ্ছে বলার বাইরে। বড় বিপদে ছিলাম আমরা। আমি আপনাদের এখানে দেখে বেশি খুশি হয়েছি। আপনারা না থাকলে শবনম হয়তো। কাশিপ হাত বাড়িয়ে দিয়ে হেসে বলল, আমি ওর বন্ধু কাশিপ জুবায়ের। গত 17 দিন যাবৎ আটকে গেছি ঘুরতে এসে। চলুন ওখানে যাই। শেরহাম তাদের সঙ্গে যেতে যেতে বলল, এখানে ঘুরতে আসা জঙ্গলিরা তো কিছুক্ষণ আগে সব লুটপাট করে গেল। হ্যাঁ, এত জোরে জোরে ভাঙচুর করছিল, ভয়ে আপনার বোনের জ্বর চলে এসেছে। মানিক বলল, হুজুর, ওরা যদি আমাদের জাহাজও ভাঙচুর করতে চলে আসে? নাদির বলল, তার আগে আমরা রওনা দেব। এই সবাই গোছগাছ করে নেই। অল্প বয়সী ছেলেগুলোকে দেখা গেল এবার। শেরহাম বলল, এরাও এখানে? ওদের মা বাবা কান্নাকাটি করছে তাদের জন্য। কাশিপ বলল, আপনি কখন রওনা দিয়েছেন? শেরহাম একটা পাথরের উপর বসলো। বলল, দুপুরে। অনেকটা সময়। এখন নিশ্চয়ই মধ্যরাত। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া করেছেন? শেরহাম মানিক আর আনোয়ারের দিকে তাকালো। ওরা সন্ধ্যায় খেয়েছে, তাও ডালপুরি। নিশ্চয়ই এতক্ষণে তাদের খিদে পেয়েছে। নাদির তা বুঝতে পেরে কাশিপকে ইশারায় কিছু বলল। কাশিপ বলল, আমাদের কাছে খাবার আছে। আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। আপনারা আমাদের সাথে খান। শেরহাম জানতে চাইল, এত রাত করে রাতের খাবার? নাদির বলল, আসলে আমাদের উপর বাঘ হামলা করেছিল। ওটাকে গুলি করার পর মারা যাওয়ায় মাটিতে পুঁতেছি, তাই দেরি হয়ে গেল। শেরহামের কপালে ভাঁজ। কাশিপ তাঁবু খুলে ফেলায় শবনম তার পরামর্শে গুজগাছ করছে। শেরহাম তাকে এক পলক দেখে ভাবল, মেয়েটা এই বন জঙ্গলে এতটা সুস্থ, এই তো বেশি। এসব তো সে জীবনে দেখেনি। মানিক ভয় পেয়ে বলল, বাবা গো, বাঘ, তাড়াতাড়ি করেন। আবার যদি বাঘ আসে? শবনম আর ছেলেগুলো তার কথা শুনে হেসে ফেলল। নাদির অভয় দিয়ে বলল, আসবে না, নিশ্চিন্তে থাকুন। কাশিপ সবার জন্য খাবার প্রস্তুত করছে। শবনম তার উদ্দেশ্যে বলল, আপনাদের এই যন্ত্রপাতিগুলো কোথায় নেব ভাইয়া? একটা বস্তা লাগবে। কাশিপ বলল, নাদিরকে বলো বস্তা দিতে। নাদির একটা বস্তা বের করলো। শবনমের মুখোমুখি বসে যন্ত্রপাতিগুলো ভরে নিতে লাগলো। চোখাচোখি হতে না হতেই দুজনে চোখ নামিয়ে নিল। শবনমের গায়ে আজ তার নাদিরের দেওয়া ফতুয়া, পায়জামা আর চাদর পরা। নাদির ছোট্ট করে বলল, আপনার জামা আমি নিয়ে যাব? শবনম চোখ তুলল, কিন্তু নাদির তুলল না। সে জিনিস ভরতে থাকলো। শবনম জানতে চাইল, কারণ? আপনি যেহেতু আমার জামা নিয়ে যাচ্ছেন, আপনার জামা আমার নিয়ে যাওয়ার কথা না। শবনম ভৎসনা করে বলল, আমার পোশাক আপনি পরবেন? নাদির হাসলো। জিনিসপত্রগুলো ভরা শেষ করে রশিদ দেখে শবনমের ওড়নায় হাত দিতেই শবনম ওড়নাটা টান দিয়ে বলল, আমার কাপড় দেব না আপনাকে। দুজনের হাতেই ওড়নাটা। শবনমের কণ্ঠস্বর খানিকটা উঁচু হয়। পানি পান করতে থাকা শেরহামের চোখ পড়ল সেদিকে। শেরহামকে তাকাতে দেখে ইতস্ত করে শবনম আর নাদির দুজনেই সরে পড়ল। শবনম কাপড়গুলো নিয়ে ভাঁজ করে একটা ব্যাগে ভরে নিয়ে নিল। কাশিপকে বলল, ভাইয়া, ব্যাগটা আমি নিচ্ছি। কাশিপ বলল, ওটা ওর। নাদির ব্যাগটার দিকে তাকালো। শবনম চোখ সরিয়ে বলল, নিয়ে নিলাম। গরম গরম খাবার চলে এলো। থানকুনির ভর্তা, বকের কালাবোনা, আমরা দিয়ে টক পাতা। শেরহাম আর তার লোকের জন্য শবনম থালাই করে নিয়ে এলো। বলল, ভাইজান খেতে আসুন, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। শেরহাম বলল, সবাই একসাথে খেয়ে বেরিয়ে পড়ব। আগে গোছগাছ করে নেই। কাশিপ বলল, আমরা বসে যাব আপনাদের সাথে। আসুন আসুন, আপনারা না খেয়ে আছেন? আপনাদের এই জগা খিচুড়ি খেয়ে পেট ভরিয়ে নিন। গোছগাছ শেষে সবাই একসাথে খেতে বসলো। মানিক বলল, উফ, ভর্তা আর আমড়ার তরকারিটা এত মজা হয়েছে। গরম গরম ভাত হলে পুরাই জমে যেত।
ভাই রে ভাই, এখানে এত ভালো রান্না করো কিভাবে? কাশিপ বলল, ভাগ্য ভালো, এখানে অনেক কিছু পাওয়া যায়। সেবার একটা বনে আমাদের 4 দিন থাকতে হয়েছিল। সেখানে ঘাস পাতা ছাড়া কিছুই পাওয়া যায় না। শেষমেশ পাতা সেদ্ধ করে মরিচ ভর্তা করে পেট ভরিয়েছি। যদিও সেরকম মজাদার ছিল দিনগুলো। শবনম অবাক চোখে চেয়ে বলল, গরু ছাগলও বোধ হয় অত ঘাস পাতা খায় না। সবাই হেসে উঠল একসাথে। আর খেতে খেতে গল্পগুজব চলল কিভাবে শবনম এখানে পৌঁছেছে, দিনগুলো কিভাবে কেটেছে, এই সেই নিয়ে। বাড়ির সবার দুশ্চিন্তার কথা শুনে শবনমের মন চাইল সব ছেড়ে ছুড়ে আগে বাড়ি ফিরতে। খাওয়া দাওয়া শেষ হলো। গল্প চলতে চলতে সবাই প্রস্তুতি নিল যাওয়ার জন্য। হরিণছানাটাকেও সাথে নিয়েছে নাদির। শবনম সব জিনিসপত্র নিয়েছে কিনা দেখে শেরহামকে বলল, আমরা জয়পুরে ফিরবো ভাইজান। তোকে জয়পুরে পাঠিয়ে দেবো, আমি রূপনগরে যাব। আর সুলতান মহলে আপনাদের দাওয়াত, যেতেই হবে। কাশিপ বলল, আমি না করব না, সুলতান মহল দেখব। শেরহাম মৃদু হাসলো। কাশিপ বলল, আমাদেরকে তুমি সম্বোধন করলে আরো ভালো হয়। আপনি আমাদের কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। শেরহাম তার কাঁধে চাপড়ে পড়ল, যাওয়া যাক। শবনম আয়। শবনম হরিণছানাটিকে নাদিরের হাতে দেখে শেরহামের পাশাপাশি হাঁটতে লাগলো। বলল, ভাইজান ওই মেয়েগুলোর খোঁজ পাইনি এখনো। ওদের খোঁজ না নিয়েই চলে যাব? শেরহাম বলল, মেয়েগুলোকে কোথায় খুঁজবো? কাশিপ আর কোনো ঝামেলা চাইল না, কিন্তু তারপরও মেয়েগুলোর কথা মনে করে খারাপ লাগলো। মেয়েগুলো কি জীবিত আছে নাকি মারা গিয়েছে? শবনমের মন খারাপ হয়ে এলো। উঁচু নিচু টিপিতে হাঁটতে তার অসুবিধা হচ্ছে, পায়ে ব্যথা করছে। শেরহাম জিজ্ঞেস করলো, হাঁটুতে অসুবিধা হচ্ছে? না না, তেমন কিছু নয় ভাইজান, মেয়েগুলোর কথা ভেবে খারাপ লাগছে। ওরা আমার ছোট। নাদির বলল, আমার মনে হয় তারা জঙ্গলিদের হাতে পড়েছে, নইলে আমরা তো তাদের দেখতে পেতাম। একজনকেও তো চোখে পড়েনি। শবনমের বুক ভার হয়ে এলো। মানুষ এভাবে হারিয়ে যায়? অল্প কিছুক্ষণের আলাপে কত আপন হয়ে গিয়েছিল তারা। আর সেই সাহসী মেয়েটা, সেও জঙ্গলিদের থাবায় পড়ে নিঃশেষ হয়ে গেল। গভীর একটা দীর্ঘশ্বাস বের হলো বুক ছিঁড়ে। তারা বালুচরে চলে এলো। জাহাজ দেখে সকলেই আনন্দিত। শবনম তো ছেলেগুলোর সাথে চিৎকার দিয়ে লজ্জায় পড়ে গিয়েছে। নাদিরকে ঠোঁট কামড়ে হাসতে দেখে অপমানিত বোধ করলো। তারপর গম্ভীর হয়ে এলো, বিড়বিড়িয়ে বলল, আমারও দিন আসবে। শেরহাম তাকে নিয়ে জাহাজে উঠে এলো। বাকি সবাই এক এক করে জাহাজে উঠল। বন্দি দস্যুদের দেখে শবনম ভয়ে চেঁচিয়ে উঠল। শেরহাম অভয় দিয়ে তাকে সেখান থেকে নিয়ে গেল অন্য জায়গায়। বলল, ওদের জন্য ওই মেয়েগুলো মারা গিয়েছে, তাই এদের আমি ছাড়বো না। একজন বলে উঠল, মাফ করুন হুজুর, আমাদের দলের 3 জন আর ওই মেয়েগুলোকে জঙ্গলিরা মেরেছে, আমরা মারিনি হুজুর। শবনমের মনটা আবারও খারাপ হয়ে গেল। জাহাজ ছাড়ার সাথে সাথে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তার। যথাস্থানে চুপচাপ বসে আনমনা হতেই খেয়াল হলো হরিণছানাটিকে। হরিণছানাটি এখন তাকে চেনে। তাকে দেখা মাত্র সেটি তার কাছে আসার জন্য লাফাচ্ছিল। নাদির রশি ধরে রাখলো। শবনম রাগত দৃষ্টিতে নাদিরের দিকে চেয়ে আছে। নাদিরও মজা নিচ্ছে। সে কিছুতেই ছানাটিকে শবনমের কাছে যেতে দেবে না। শবনম শেরহাম আছে তাই শব্দও করতে পারছে না, আবার নাদিরকে ছাড়ও দিচ্ছে না। তাদের ইশারায় এই রাগারাগি হম্বিতম্বি খুনসুটি গম্ভীর হয়ে দেখছিল একজোড়া জহুরি চোখ। জাহাজ যখন থামলো তখন ভোরের আলো ফুটে গেছে। ঘাটে প্রচুর কোলাহল, ভিড়। সূর্য মাথাচাড়া দিয়ে উঠেছে ধীরে ধীরে। চারপাশে মানুষের হৈ হৈ শব্দ শুনে সবার চোখ ছুটে গিয়েছিল। আর পরিচিত দেশের মানুষ দেখে শবনম খুশিতে আত্মহারা। জাহাজ থেকে নেমে পড়ার ডাক পড়ল। বোঝাগুলি নামিয়ে নাদির ছেলেগুলোকে নামিয়ে দিল। শবনমকে নিয়ে নামলো শেরহাম। শবনম জিজ্ঞেস করলো, আমরা এখন কোথায় যাচ্ছি ভাইজান? তোদের বাড়ি। আপনি যাবেন না? আপনি যাবেন না কেন? শেরহাম কিছু বলল না। শবনম বুঝতে পারলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সবাই মিলে কি ভাইজানকে দোষারোপ করেছে? ঘাটে প্রচুর মানুষের মধ্যে শেরহাম শেজাদ আর সাফায়েতকে খুঁজছিল। তারা এত সকাল সকাল এখানে কি করবে? তারপরও সে খুঁজছিল। শবনমের হঠাৎ মনে হলো সে হরিণছানাকে রেখে এসেছে। শেরহাম পাশ থেকে সে ছুটতে ছুটতে জাহাজে চলে এলো। ব্যাগপত্র নিয়ে নাদির বের হচ্ছিল। শবনম এসে হাঁপাতে হাঁপাতে বলল, হরিণছানাটা? নাদির বলল, সেটা তো আপনি আর পাচ্ছেন না জনাবা। কেন? আপনি তো আমাকে দিয়ে দিয়েছেন, আবার অস্বীকার করছেন কেন? কারণ আপনি শর্ত ভঙ্গ করেছেন, বলেই হেসে নাদির বেরিয়ে গেল। শবনম তার পিছু পিছু যেতে যেতে বলল, আপনি আপনার ছেলেগুলোকে দিয়ে দিলেন ছানাটাকে? ওটা আমার। শবনমের কণ্ঠে বেজায় রাগ। নাদির তার সাথে মজা করে আনন্দ পাচ্ছে। পিঠে ব্যাগ চেপে বন্দুক হাতে সে যেতে লাগলো। শবনম যেতে যেতে হঠাৎই থমকালো। অবাক হয়ে দেখলো একটা কালো রঙের চাদর মাথায় উপর অব্দি দিয়ে দাঁড়িয়ে আছে ইমরান। এদিক ওদিক উকি দিচ্ছে সে। শবনম অবাক হলো এটা ভেবে, ইমরান এখানে কি করছে? সে ধীর পায়ে হেঁটে ইমরানের কিছুটা পেছনে গিয়ে দাঁড়ালো। ডাকলো, ইমরান। নামের সম্বোধন শুনে তৎক্ষণাৎ ঘাড় ঘুরালো ইমরান। শবনমকে দেখে তার চক্ষু চড়ক গাছ। দুজনেই বলে উঠল, আপনি এখানে? শবনম তাকে সবটা বলতে বলতে ততক্ষণে শেরহাম ডাক দিয়েছে তাকে। আর তখন ইমরানকে চোখে পড়ল তার। ইমরান মুখ ঢাকা দিল। সে সকাল সকাল পালিয়ে যাচ্ছিল অন্যত্র, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সে পালাবে। তৎক্ষণাৎ শেরহাম পিস্তল তাক করে বলল, আর এক পা যদি এগোস তোকে শেষ করে দেব, এখানেই থাম।
চারপাশের মানুষ স্তব্ধা খেয়ে গেল। শবনমও হাঁ করে রইল। ভাইজান ইমরানকে এমন বলছে কেন? নাদির শবনমের কিছুটা দূরে, সে একবার ইমরানকে আরেকবার শেরহামকে দেখছে। শেরহাম সতর্কতার সহিত এগিয়ে আসতে লাগলো। শবনমকে বলল, সরে যা সেখান থেকে এখানে চলে আয়। ভাইজান নিশ্চয়ই ভালোর জন্য বলছে, তাই শবনম পা বাড়াবে তার আগে ইমরান চাদরের নিচ থেকে ধারালো চকচকে চাকু বের করে শবনমের এক হাত চেপে ধরে গলার কাছে চাকু ধরল। শবনম আর্তস্বরে ডাকলো, ভাইজান। আশেপাশে যারা ছিল তারা হাই হাই করে বলে উঠল, দিন দুপুরে একই কাণ্ড, হাই হাই। যদিও জয়পুরে এসব কোনো ব্যাপার ছিল না, কয়েক মাস আগেও কিন্তু সেই সবের পুনরাবৃত্তি ঘটতেই অনেকেই ভয়ে পালিয়েছে। নাদির স্তব্ধ। কাশিপ ছেলেগুলোকে নিয়ে অনেক দূরে ছিল। সে ছুটে এসে নাদিরের পাশে দাঁড়িয়ে বলল, আরে আরে কি করছেন? ওনার গায়ে চাকু ধরেছেন কেন? গলায় লেগে যাবে, ছেড়ে দিন। শবনম ভয়ে কেঁদে ফেলেছে। নাদিরের হাতে বন্দুক ছিল। সে সহসা বন্দুক তাক করলো ইমরানের দিকে। বলল, সাহস কত? দিনের বেলায় সন্ত্রাসগিরি দেখাচ্ছিস? ছাড় ওকে। ইমরান শবনমকে নিয়ে পিছু পিছু হাঁটতে বলল, এক পা যদি কেউ এগোস তবে ওর লাশ পড়বে। শবনম ভাইজান ভাইজান ডেকে কাঁদতে কাঁদতে আচমকা অন্য হাত দিয়ে ইমরানের পেটে কনুই দিয়ে জোরে ঘুষি দিল। ইমরান খানিকটা দুর্বল হতেই শেরহাম এসে হামলে পড়ল তার উপর। নাদির শবনমকে টেনে নিয়ে এলো। ইমরানকে ইচ্ছে মতো মারতে লাগলো শেরহাম। ঘুষি লাথি দিতে দিতে যতক্ষণ না ইমরান ধরাশয়ী হয়ে পড়ল ততক্ষণ মারতে লাগলো। ইমরান হঠাৎ মুখ থুবড়ে পড়ল নাদির আর শবনমের সামনে। নিচে পড়ে যাওয়া চাকু তুলে দাঁড়িয়ে পড়ল দ্রুত। চাকু দ্বারা শবনমকে আঘাত করতে যেতেই নাদির শবনমকে অন্যদিকে সরিয়ে ইমরানের মুখ বরাবর লাথি মারল। আর তার আগেই চাকুর আঘাত খেয়ে বসলো। শেরহাম টেনে নিয়ে গেল ইমরানকে। শবনম নাদিরের হাতে রক্ত দেখে চিৎকার দিয়ে উঠল। নাদির হাত চেপে ধরে তার দিকে ফিরে কর্কশ গলায় বলল, আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছেন? যান দূরে গিয়ে দাঁড়ান। শবনম তার হাত দেখে বলল, হাত। নাদির বিরক্ত হলো। কাশিপ নাদিরকে নিয়ে গেল। ওদিকে শেরহাম ইমরানকে মারতে ঘাটের দিকে নিয়ে যেতে লাগলো। ইমরান এবার নিজের প্রাণ বাঁচানোর তাগিদে উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিল। তার চোখ দুটো ছোট ছোট ওই নৌকাটার দিকে। শেরহাম লাথি দিয়ে পায়ের কাছে পাথর সরিয়ে দিয়ে বলল, মর শালা। তারপর বাহাত দিয়ে মুখ মুছে নাদিরের দিকে চোখ যেতেই ছুটে গেল। আনোয়ারকে বলল, শবনমকে যেন তারা বাড়ি পৌঁছে দেয়। নাদিরকে নিয়ে যেয়ে হাসপাতালে যাবে। শবনম কিছুতেই যেতে চাইল না, কিন্তু শেরহামের মেজাজ দেখে ভয়ে বাড়াবাড়ি করলো না। বারংবার পিছু ফিরে তাকাতে তাকাতে ঘোড়ার গাড়িতে উঠে গেল সে। কাশিপের বেঁধে দেওয়া পট্টির উপর হাত চেপে ধরে নাদির কপাল কুঞ্চন করে তার যাওয়া দেখলো। সকলে ভূত দেখার মতো চমকে উঠেছে শবনমকে দেখে। শাহানা পাগলের মতো ছুটে এসে জড়িয়ে ধরলো শবনমকে। শবনম বহুদিন পর মা বাবা পরিবারকে পেয়ে কাঁদলো। শাহানা তার মুখে হাত বুলোতে বুলোতে বলল, এসব কি করে হলো? কে করেছে এসব? কি হয়েছে তোমার? বলো আমাকে। শবনম জবাব দিতে পারলো না। সাফাইতে এসে বোনকে জড়িয়ে ধরলো শক্ত করে। বলল, ভাইজান নিয়ে এসেছে, আমি বলেছিলাম না? ভাইজান দেখেছেন আমার কথা সত্যি হলো। শেজাদ বলল, কান্নাকাটি বন্ধ, এখন ওকে বিশ্রাম নিতে দিন ফুপু, ওকে রুগ্ন দেখাচ্ছে। শাহানা মেয়েকে জড়িয়ে ধরে গালে কপালে অসংখ্য চুমো দিয়ে হু হু করে কেঁদে উঠল। টুটুনি এসে বলল, বোন আমার। শবনম তাকে জাপটে জড়িয়ে ধরলো। আয়েশাও এসে দুবোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সায়রা সোহিনী তাদের দেখা দেখি কেঁদে সারা হলো। শেজাদ বলল, শবনম ভাইজান এলো না কেন? শবনম বলল, ইমরান আমাদের উপর হামলা করেছে, ক্যাপ্টেন হাতে আঘাত পেয়েছেন, ভাইজান ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন। ইমরান কেন এমন করলো আম্মা? তার প্রশ্নের জবাবের বিপরীতে শেজাদ জিজ্ঞেস করলো, ক্যাপ্টেন? উপস্থিত সকলেই শবনমের উত্তরের অপেক্ষায় রইল। শবনম কান্না চেপে উত্তর দিল, জি, ক্যাপ্টেন নাদির মেহমাদ। সেখানে উপস্থিত তাইপ নাদিরের নাম শুনে বাকরুদ্ধ। শেজাদ শবনমের এক হাতে জড়িয়ে সান্ত্বনা দিতে দিতে বলল, শান্ত হও, আর কোনো ভয় নেই। ফুপু আপ্পা, আপনার মেয়ে ফিরে এসেছে। আমরা এখনই রূপনগরে রওনা দেব। সুলেমান মাহমুদের কাছে গেল শবনম। উনি একদৃষ্টে মেয়ের মুখ পানে চেয়ে রয়েছেন। বাবার শুকনো মুখখানা দেখে শবনমের কান্না উতলে উঠল। সে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠল সশব্দে। তটিনী আনোয়ারকে বলল, সৌরভের আব্বা ঠিক আছে? জি বেগম। বুকে হাত চেপে মনে মনে কি যেন বিড়বিড়িয়ে বলল তটিনী। তারপর সৌরভকে কুলে তুলে গালে চুমু দিয়ে বলল, সোনা, তোমার আব্বার কাছে যাব আমরা। সৌরভ খুব খুশি তার আব্বার কথা শুনে। সকাল থেকে আব্বা আব্বা করে সে তটিনীকে বিরক্ত করছিল। তটিনীর গালে গাল ঠেকিয়ে সে বলল, আব্বা কাছে যাব। বাড়ির জিনিসপত্র গোছগাছ করে হুট করে রূপনগর যাওয়া সম্ভব হলো না শাহানার পক্ষে। তার উপর শবনমের জ্বর বেড়ে গেছে। এমনিতেই সে অনেকক্ষণ জাহাজে ছিল। তাই সুলেমান মাহমুদ জানালেন, সবাই আগামীকাল সকালে রওনা দেবে। শেজাদ ভেবেছে শেরহাম জয়পুর আছে, কিন্তু জয়পুরের স্থানীয় হাসপাতালে গিয়ে জানতে পারলো তারা নাকি সবাই রূপনগরে চলে গিয়েছে। ভাইজানের ঘাড় তেরামো দেখে শেজাদ খানিকটা হতাশ হলেও যখন তখনকার কথাগুলো মনে পড়ল, তখন মনে হলো ভাইজান এই কাজটা না করলেই বরঞ্চ সে অবাক হতো। ফুপু আব্বার কথাগুলো ভাইজানকে আঘাত করেছে। শবনম যেহেতু ফিরে এসেছে, এবার ফুপু আব্বার ভুল ভাঙবে। তিনি বুঝতে পারবেন এই শেরহাম সুলতান গত 15
বছর পূর্বের সেই শেরহাম সুলতান, যার মনে কোনো প্রতিহিংসার দানা ছিল না, রাজত্বের লোভ ছিল না, আপন বিরুদ্ধ ছিল না। শেহজাদ সাফায়েত আর তাইফ বাড়ি ফিরতেই শাহানা বলল, ও মা, তোমরা একা এলে কেন? তাইফ কি নাদিরকে দেখেনি? তাইফ মাথা নেড়ে বলল, না, ওরা রূপনগরে চলে গিয়েছে। আমরা কখন রওনা দেব রূপনগরে? শাহানা বলল, আজ তো যাওয়া হচ্ছে না, শবনমের জ্বর বেড়ে গেছে, মাথা তুলতে পারতেছে না বিছানা থেকে। কতগুলো রাত ভালো করে ঘুমাতে পারেনি মেয়েটা, আর আমাদের গোছগাছ করতেও তো রাতটা লাগবে। তাই বলল, সমস্যা নেই। নাদিরের কথা শুনে ছুটে গিয়েছিলাম। শেহজাদ তার পিঠে হাত বুলিয়ে বলল, আমি জানি তোমার ওকে দেখার জন্য তর সইছে না। তুমি চাইলে সাফায়েতকে নিয়ে রওনা দিতে পারো। আমি সবাইকে নিয়ে কাল সকালে রওনা দেব। তাইফ সাফায়েতের দিকে তাকালো তখনই। সাফায়েত বলল, হ্যাঁ চলো। তাছাড়া মহলে মতিবানু ছাড়া কেউ নেই। ওদের আপ্যায়নের ব্যবস্থা ওরা এক হাতে করতে পারবে না। ভাইজানের সামনে যায় না ও। আমি গেলে বাজার সদাই করে দিতে পারবো। তাইফ মৃদু হেসে বলল, আচ্ছা। সাফায়েত বলল, আম্মা খেতে দিন, রওনা দেব। শবনম কোথায়? শাহানা উত্তর দিল, ঘুম এসেছে, ডাকাডাকি করছি না। শেহজাদ জিজ্ঞেস করলো, জ্বর কি বেশি এসেছে? তাই বলল, আমি ওষুধ দিয়েছি, চিন্তার কিছু নেই। বাড়ির অন্দরমহলে কথা বলতে বলতে প্রবেশ করলো সবাই। তটিনী সৌরভকে নিয়ে এলো তখন। বলল, ভাইজান, আমিও আপনাদের সাথে যাব। শাহানা বলল, তুমি একা একা গিয়ে কি করবে? তটিনী আমতা আমতা করে বলল, কি আর করব, রান্নাবান্না কে করবে? ভাইজানরা যাচ্ছে, তার উপর মেহমান আছে। আমি যাই, আপনারা কাল সকালে ধীরে সুস্থে আসুন। সকলেই খানিকটা অবাক হলো। তটিনী তাদের বিষয় দেখে বলল, মতি আপা কেটে কুটে দেবে, আর আমি রান্না করব, অত অবাক হওয়ার কি আছে? হামিদা আর শাহানা মুচকি হাসলো। হামিদা বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সাবধানে রেদো কেমন? অন্যদের কথা বাদ দাও, তোমার সাহেব তো সুলতান মহল মাথায় করবে খেতে না পারলে। তটিনী বেজায় রেগে বলল, মানেটা কি? আমি কি অতটা খারাপ রাধি? যাব না আমি, যাও তোমরা। বলি হনহন নিয়ে চলে যেতে লাগলো সে। হামিদা হেসে উঠলো, তার পিছু যেতে যেতে বলল, আরে রাগ করে না বোকামি, যাও যাও, তোমার রান্না যেমনই হোক, আর কেউ না খেলেও সৌরভের আব্বা খাবে, যাও। তটিনীর জামটি মেরে বলল, যাব না। সাফায়েত, তাইফ আর তটিনী যখন সৌরভকে নিয়ে বাড়ি থেকে বের হলো, তখন আলিজার মন খারাপ। অপরূপাকে জিজ্ঞেস করলো, কালু বাইচান চলে যাচ্ছি কেন? অপরূপা উত্তর দিল, মহলে যাচ্ছে, টাটা দিন। আলিজা টাটা দিল না, বরঞ্চ চেঁচিয়ে চেঁচিয়ে বলল, এই কালু বাইচান, আল কখন আসবে? তটিনী তার কথা শুনে হেসে ফেলল, বলল, কালু বাইজান আর আসবে না এখানে। সৌরভ সোহাইবকে ভাই বলে ডাকলো, তারপর হাত নেড়ে টাটা দিল। সোহাইব শেহজাদের কুলে, সেও হাত নাড়লো। আলিজা হাত নেড়ে ফোপাতে ফোপাতে বলল, টা টা কালু বাইজান, টা টা কালু বাইজানের আম্মা। অপরূপা তার কথা শুনে হেসে গালে শেষে চুমু দিয়ে বলল, আহারে, কত দুঃখ আমার পাখির। তটিনীরা সবাই চোখের আড়াল হয়ে যেতেই আলিজার কান্না শুরু হলো। কান্নার মূল কারণ, কালু বাইচান তাকে ছেড়ে চলে গিয়েছে। সোয়াইব তার কান্না দেখে হেসে লুটুপুটি। হাসতে হাসতে তার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, এই পোচা মেয়ে, তুমি কালু বাইচানের জন্য কাঁদছো? আলিজা তার মুখ বরাবর ঠাস করে চর বসিয়ে বলল, ভেইয়া সুপ আবাল দুক্কু দিচস। সোয়াইব তার মার খেয়ে আরো জোরে হাসতে লাগলো। অপরূপা সোয়াইবকে কুলে তুলে নিয়ে যেতে যেতে বলল, ওকে রাগাতে বারণ করছি না, সকাল থেকে বাদরামি করছে পাজি মেয়ে। তটিনীদের ঘোড়ার গাড়ি যখন সুলতান মহলের সিংহদুয়ারে পৌঁছালো, তখন মহল প্রাঙ্গণে শেরহাম, নাদির আর কাশিবকে নিয়ে বসা ছিল। তাদের সামনের ছোট্ট টেবিলে কিছু আঙ্গুর আর আপেল রাখা, হাতে সাদা পট্টি বাঁধা। নাদির গায়ে লিয়ে বসে কাশিপ আর শেরহামের সাথে হেসে মেতে গল্প করছে। আশেপাশে মানিক, লাট্টু আর আনোয়ার ঘুরঘুর করছিল। সবাইকে গাড়ি থেকে নামতে দেখে নাদির আর কাশিপ দাঁড়িয়ে পড়ল। শেরহাম বসে কপাল কুঞ্চন করে গাড়ির দিকে চাইল। তাইফ গাড়ি থেকে নামার সাথে নাদিরকে দেখে কিছুক্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। অবিশ্বাস্য দৃষ্টিজোড়া তার চকচক করছে। ছুটে এসে বুক বরাবর হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল, মানুষ বাচ্চা মরা নিয়ে মজা করে, হারামির বাচ্চা। নাদির পিছিয়ে গেল, হেসে বলল, পাগল হয়ে গেলি নাকি? আমি মজা কবে করলাম? অনেকদিন পর দেখা হলো আর তুই মারছিস? তাইব তার কলার চেপে ধরে বলল, আর আমরা কি না কি ভেবেছি? এতদিন কোথায় ছিলি? আমরা কেউ না তোর একবারও দেখা দিতে ইচ্ছে হয়নি? নাদির বলল, তোরা এত কিছু ভেবে আছিস তা কি আমি জানি? শবনম না বললে তো জানতে পারতাম না। তাইব তাকে টেনে শক্ত করে বুকে জড়ালো। সাফায়েত আর কাশিপ হাসলো তাদের কাণ্ড দেখে। শেরহাম বলল, তোমরা হঠাৎ? সাফায়েত বলল, শবনমের জ্বর আর আমাদের নাকি গাছ হয়নি, তাই কাল সকালে আসবে। নাদির সাহেব ঠিক আছেন আপনি? ইমরান কি করে হামলা করলো? ওকে তো আপনি অনেক খুঁজেছিলেন। শেরহাম বলল, হ্যাঁ, হুট করে দেখলাম ঘাটে, মনে হয় পালাচ্ছিল। আচ্ছা, সেসব কথা পরে হবে, ওদের নিয়ে ভেতরে যা। সাফায়েত আর তাইফের সাথে কাশিপের পরিচয় করিয়ে দিল নাদির। তাদের কথাবার্তার এক ফাঁকে শেরহামকে ঝুড়ে সরে আব্বা বলে ডাকলো সৌরভ। শেরহাম কিছু বুঝে ওঠার আগে সে ছুটে এলো। শেরহাম হাত বাড়িয়ে তাকে কুলে নিয়ে হেসে বলল, তুমিও চলে এসেছ?
হ্যাঁ, আম্মাও আসছে। শেরহাম তার দুগালে অসংখ্য আদর দিল, উপরে তুলে পেটে বুকে মুখ দিয়ে শুশুরি দিতেই সৌরভ খিকখিক হাসিতে ফেটে পড়ল। তটিনী দূরে দাঁড়িয়ে হাসলো। তটিনী বোরকা খুলে রসাই করে যেতেই দেখলো মতি আপা একা একা বসে মাছ মাংস কাটাকুটি করছে। তটিনী তার জন্য খাবার দাবার ফলমূল এনেছে, সেগুলো এনে তার সামনে রেখে বলল, কেমন আছো মতি আপা? ভালো নাই, একা হাতে কি কাজ ফুরোয়? আপনার বোন নাকি ফিরছে? বাবা গো, শুনে কলজাটা ঠান্ডা হইছে। তটিনী মৃদু হাসলো, বলল, আমাকে কি করতে হবে দাও। মেহমানদের কি খেতে দিয়েছো? দিছি, অনেক নাস্তা পানি। সৌরভের আব্বা খেয়েছে? জানি না বাপু, আমি টেবিল রাইখা চলে আইছি। আপনার জামাই থাকলে সেইখানে আমি নাই, আমার ডর লাগে, কখন না জানি খ্যাক করে ওঠে। আমার এমনি হাজারটা ভুল হয়। তটিনী বলল, ভয়ের কি আছে, ও কি মানুষ না? শোনো, তুমি ওকে চেনো না তাই ভয় পাও। আলিজা বুড়িকে দেখেছো? ওর মাথায় উঠে নাচে। মতিবাণী বলল, মাপ করেন, আমি খারাপ কিছু বলতে চাই নাই, আমার এমনি ডর লাগে ওনারে। তটিনী বলল, বেশ, দেখি আমাকে কি করতে হবে বলো। মাছটা কাটছি, একটু ধুইয়া দেন। তটিনী মাছ মাংস তরি তরকারি চাল ডাল সব ধুয়ে দিল, তারপর চুলায় আগুন ধরিয়ে দিল। মতিবানুকে বলল, তুমি অন্য কাজ করে নাও, আমি রাঁধতে পারবো। মাছ মাংসগুলো কষিয়ে রাঁধার সময় হঠাৎ এক দৌড়ে মতিবানু রসাইঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে কপালের উপর ওড়না টেনে দিল। তটিনী কপাল কুঁচকে চাইল, দেখলো রসাইঘরে সৌরভ এসেছে। সৌরভের পিছু পিছু শেরহাম। কলস থেকে গ্লাসে পানি ঢেলে সৌরভকে দিয়ে শেরহাম। সৌরভ ঢকঢক করে পানি খেয়ে হাত দিয়ে গাল মুছে ঢেকুর তুলল। শেরহাম হাসলো তার সাথে। মতিবানু আর তটিনীর উদ্দেশ্যে বলল, সদর সদর কাছারির জগগুলো সব খালি পড়ে আছে কেন? পানি খাওয়ার জন্য এখানে চলে আসতে হলো। মতিবানু মিহি স্বরে জবাব দিল, এখনই রাখতাছি সাহেব। তটিনী সৌরভকে জিজ্ঞেস করলো, কি খেয়েছো সৌরভ? সৌরভ শেরহামের কোলে উঠে শক্ত করে গলা জড়িয়ে গালে গাল চেপে ধরে উত্তর দিল, মজা মজা। শেরহাম হেসে তার মুখ মুছে দিতে দিতে বেরিয়ে পড়ল রসাইঘর থেকে। রান্নাবান্না প্রায় শেষ। তটিনী গোসল সেরে এসে নামাজ শেষ করে রসাইঘরে গেল। সাফায়েত এসে বলল, রান্না হয়েছে? তটিনী ভাত বাড়তে বাড়তে বলল, হ্যাঁ ভাইজান, একটু নিয়ে যান। সাফায়েত টেবিলে ভাত তরকারি নিয়ে গেল। শেরহাম এসে মাংসের বাটি নিয়ে যাওয়ার সময় বলল, লবণ ঠিকঠাক দেখেছিস? মতিবানু উত্তর দিল, জি সাহেব, সব ঠিকঠাক আছে, বেগম রান্না করছে। শেরহাম কপাল কুঞ্চন করে এক পলক তাকালো, তারপর চলে গেল। তটিনী বলল, তুমি খেতে বসো মতি আপা, আমারও খিদে পেয়ে গেছে। তারা দুজন বসে খেয়ে নিল। দেশি মুরগির রান্নাটা একটু ঝাল হয়েছে, বাদবাকি সব মজা হয়েছে। তারা ভাত খাওয়া শেষ করে ওঠার আগেই সৌরভকে নিয়ে ফের রসাইঘরে এলো শেরহাম। সৌরভের চোখ মুখ লাল হয়ে এসেছে। শেরহাম কর্কশ গলায় বলল, মধুর কৌটা দে, মাংসে এত জাল দিয়েছিস কেন? বাচ্চাটা খেতে পারছে? মতিবানু মধুর কৌটা বাড়িয়ে দিয়ে তটিনীর দিকে ভীতু চোখে চাইল। তটিনী বসা থেকে দাঁড়িয়ে পড়ল। সৌরভের কাছে গিয়ে ওড়না কোনা দিয়ে মুখের ঘাম মুছে দিতে দিতে বলল, বেশি ঝাল লেগেছে সোনা? কক্ষে মিষ্টি কমলা আছে, চলো খাবে। সে সৌরভকে নিয়ে গেল। শেরহাম পকেট থেকে পয়সা বের করে রসাইঘরের টেবিলের উপর রেখে চলে গেল। বলে গেল, এগুলো রাখ। মতিবানু বসা থেকে উঠে দেখলো অনেকগুলো পয়সা। তটিনী আসতেই হেসে পয়সাগুলি দেখিয়ে বলল, বকশিস পাইছি বেগম। তটিনী হাসলো, বলল, এটা তোমার প্রাপ্য। খাওয়া দাওয়া শেষে রসাইঘর গুছিয়ে তটিনী ভাবলো একটু ঘুম দেবে, ক্লান্ত লাগছে। তটিনী চুল হতে গামছা ছাড়িয়ে শুকোতে দিয়ে কক্ষে চলে এলো। তখনই সাফায়েত তাকে ডেকে বলল, তারা ঘুরতে যাচ্ছে সবাই, সৌরভ যাচ্ছে সাথে, সে যেন চিন্তা না করে। তটিনী ভাবলো, যেখানে তার আব্বা থাকবে সেখানে চিন্তা কিসের। কিন্তু বিছানায় শুয়ে চোখ বোঝার আগেই বাইরে শেরহামের গলা শোনা যেতেই সে উঠে গেল। শেরহাম সৌরভ কোথায় মতিবানুকে জিজ্ঞেস করতে করতে কক্ষে এসে পড়ল। মহলের বাইরে যাওয়ার জন্য সে জুতা জোড়া সে পরে তা খুঁজতে লাগলো। তটিনী বিছানা থেকে নেমে জুতা জোড়া খুঁজে দিল। শেরহাম তার দিকে ভুরু কুঁচকে তাকালো। শেরহাম জুতো জোড়া পরে চাদর নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তটিনী তার সামনে এসে জড়িয়ে ধরে বুকে থুতনি ঠেকিয়ে মুখটা তুলে চাইল শেরহামের দিকে। শেরহাম চোখ নামিয়ে তার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, কি চাই? তটিনী আপনা আপনি হাসলো। শেরহাম কপাল কুঞ্চন করে বলল, স্যার। তটিনী আরো শক্ত করে ধরে বুকে মুখ গুজতেই শেরহাম পিছু হেঁটে কর্কশ গলায় বলল, তনির বাচ্চা স্যার। তটিনীর মুখ তুলে হাসলো। গলা জড়িয়ে ধরে শেরহামের থুতনিতে চুম্বন করে বলল, না ছাড়লে কি করবে? ধাক্কা মেরে ফেলে দেব। দাও, সোজা সোজা কথাই বলছি স্যার, যেতে দে। তটিনী বলল, দেখো, আমি দোষ করেছি, তাই সবাই আমাকে বকেছে সারাক্ষণ, অনেক কথা শুনিয়েছে। আমি আমার দোষটা মাথা পেতে নিয়েছি, আমার কারণে তোমাকে কথা শুনতে হয়েছে। কিন্তু আমি কি তোমাকে কথা শোনানোর জন্য সত্যিটা আড়াল করেছি? শেরহাম ওই ব্যাপার নিয়ে কথা বলতে চাইল না। তটিনী শক্ত করে জড়িয়ে ধরে বলল, সবার কথা সহ্য করেছি, তোমারও শোনানোর থাকলে শোনাতে পারো। সবার কথা যখন সহ্য করেছি তখন তোমার কথাও সহ্য করতে পারবো। শেরহাম বলল, তনি ছাড়, আমাকে বেরোতে হবে। তুমি আমার উপর রেগে আছো কেন? আমি কি তোমার ক্ষতি চেয়েছি কখনো? তোমার অসম্মান চেয়েছি? তুমি আমার উপর রেগে থাকলে আমার কিছু ভালো লাগে না। শেরহাম নরম গলায় বলল, রেগে নেই, ছাড়।
তটিনী বলল, সত্যি? হ্যাঁ। খুশিতে পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়ালো, গালে ঠোঁট চেপে চুমু খেলো সে। শেরহাম বলল, ছাড়বি এবার? তটিনী তার গলা শক্ত টেনে জড়িয়ে ধরে চোকাচুকি চেয়ে হেসে বলল, আমার পাওনা না দিলে ছাড়ছি না। মতি আপাকে বকশিস দিয়েছো, ও তো কাটাকুটি করেছে, আমি সব দিচ্ছি, আমার বকশিস কই? শেরহাম নির্লিপ্ত কণ্ঠে বলল, নেই, ছাড়। তটিনী জোর গলায় বলল, আমার বকশিস না দিলে ছাড়বো না। শেরহাম তাকে জোর করে সরিয়ে দিতেই সে টাল সামলাতে না পেরে কেদারার কোনায় গিয়ে পড়াতেই আর্তস্বরে ডাক দিল। শেরহাম চট করে টেনে নিয়ে পায়ের দিকে নিচু হতেই তটিনী ফুপিয়ে উঠল। ধাক্কা দিতে শেরহাম তাকে পেছন থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ভেজা চুলের উপর কানের কাছে নাক মুখ ঘষে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আল্লাহর ওয়াস্তে যেতে দে আমাকে, বড্ড জ্বালাচ্ছিস আমাকে। তটিনী শিউরে উঠল সাথে সাথে। চুম্বনের উষ্ণতা পাওয়া মাত্রই লাজুক হেসে উঠল শেরহাম। অবাক সামনে ফিরে শেরহামকে অবাক হতে দেখে আরো জোরে হেসে উঠল। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে বুকে চুমু খেয়ে মুখ তুলে চেয়ে বলল, আমার সিংহ। সকাল 8টার দিকে জয়পুর থেকে সবাই রূপনগরে এসে পৌঁছালো। সুলতান মহল, বউ বাচ্চায় ছেলে মেয়েই মেতে উঠল পুনরায়। শবনমের জ্বর পুরোপুরি যায়নি। সে আসার পর সিবানকে জিজ্ঞেস করলো নাদির মেহমাদের কথা। সিবান তাকে জানিয়েছে তিনি এখন প্রাঙ্গণে বসে আছেন, বাবুদেরকে তিনি খুনছুটি করছেন। শবনম তা শুনে প্রাঙ্গণে চলে এলো। তার হরিণছানাটি কোথায়, তার জবাবদিহিতা ওনাকে করতেই হবে। সে প্রাঙ্গণে আসা মাত্রই নাদির তাকালো। শবনম বলল, শুনুন, আমার হরিণছানাটা কোথায়? হনহনিয়ে এসে পড়তে সে দেখলো নাদিরের বিপরীত পাশে শেরহাম বসা। সে শেরহামকে দেখা মাত্র লজ্জায় পড়ে গেল। বলল, মানে হরিণছানাটা? শেরহাম জিজ্ঞেস করলো, তোর জ্বর কমেছে? জি ভাইজান। শেরহাম নাদিরকে বলল, আমি কক্ষে যাচ্ছি, তুমি বসো, গল্প করো। শেরহাম চলে গেল। নাদির গায়ে নিয়ে বসে বলল, আপনি জয়পুর থেকে ভেবে এসেছেন যে আসার পর থেকে আমার সাথে ঝগড়া করবেন? আপনার জন্য হাতে ব্যথা পেলাম, তার খোঁজ নিলেন না? শবনম বলল, দুঃখিত, শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি। বনে বাদারের বীর পুরুষরা যুদ্ধ করেই বাঁচে জানি, তাই খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিনি। বলুন, আমার ছানাটা কোথায়? ওখানে। আঙুল দিয়ে দেখিয়ে দিল নাদির। শবনম আঙুলের ইশারায় ফিরতেই দেখলো অতিথিশালার সামনেই সৌরভ, সোয়াইব আর আলিজা হরিণছানাটির সাথে খেলছে। শবনমের ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ল তখনই। নাদিরের দিকে ফিরে বলল, ধন্যবাদ, অনেক খুশি হয়েছি, ওটাকে আমি খুব যত্নে রাখবো। তখন কাশি পেল সেখানে। শবনমকে দেখা মাত্র বলল, কি অবস্থা আপনার? শরীর ঠিকঠাক? হ্যাঁ, আপনাদের কি অবস্থা? এই তো ঘুরছি ফিরছি, খাচ্ছি আর চমৎকার সময় কাটাচ্ছি, কাল রওনা দেব। শবনম মিহিসরে বলল, কাল? কাশি বলল, জি। শবনম নাদিরের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই দেখতে পেল নাদিরের হাতের পট্টিটা নিয়ে ব্যস্ত। শবনম চলে এলো সেখান থেকে। রসাইঘরে তাকে নিয়েই কথা হচ্ছিল, এতদিন সে কোথায় ছিল, কিভাবে ছিল তা নিয়ে। যদিও সে সবাইকে সবটা খুলে বলেছে, কিন্তু অতগুলো ছেলের মধ্যে কিভাবে সে এতগুলো দিন থেকেছে তা নিয়ে বারংবার শিহরিত হচ্ছে শাহানা। ভাগ্যিস ছেলেগুলো ভালো। সুলেমান মাহমুদ সিদ্ধান্ত নিলেন, এবার বেশ যাচাই বাছাই করে ছেলে দেখবেন, তারপর শবনমের নিকা ঠিক করবেন। এবার কোনো প্রকার ভুল করবেন না। সে যা তার সাফায়েতকে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই সম্বন্ধ আনতে বলেছেন। ভুল হলো, ওনাদের ঝড় বয়ে গেল মেয়েটার উপর দিয়ে। এবার আর কোনো প্রকার ভুল হবে না। বিকেলবেলা মহলে ফজল সাহেবের উপস্থিতি নাদিরকে ভরকে দিয়েছে। সে জানতেই পারল না তাইব কখন খবর পাঠিয়ে দিয়েছে। ফজল সাহেব নাদিরকে দেখা মাত্র একদৃষ্টে চেয়ে রইলেন। অপরূপা কদমবুসি করে বলল, আপনি কখন এলেন ডাক্তারবাবু? মা কেমন আছে? ফজল সাহেব তার মাথায় হাত বুলিয়ে নাদিরের দিকে চেয়ে উত্তর দিলেন, তোমার মা ভালো আছে, এ বাদরকে নিয়ে যেতে এসেছি। নাদির এগিয়ে এলো। কদমবুসি করতেই উনি নাদিরের গালে কষে চর বসিয়ে বললেন, তোর বিন্দুমাত্র ধারণা আছে যে তোর বোন তোর খোঁজ না পেয়ে কেমন পাগলের মতো হয়ে গিয়েছে? মেয়েটাকে শান্তিতে সংসার করতে দিচ্ছিস না তুই? কোন জগতে থাকিস তুই যে তোর কোনো খোঁজ পেলাম না আমরা? নাদির ওনাকে জড়িয়ে ধরে বলল, আমি যাব ভেবেছিলাম, কিন্তু বিপদে পড়ে গিয়েছিলাম, আমাকে নিয়ে এত চিন্তার কি দরকার? ফজল সাহেবের চোখ দুটো ভাগ্নেকে অনেকগুলো দিন পর অক্ষত দেখায় চিকচিক করছে। নাদিরের কান চেপে ধরে বললেন, এবার তোকে আমি জালে বাঁধবো, তুই চাইলেও বেরোতে পারবি না। নাদির জানতে চাইলো, কি করবে? মেয়ে ঠিক করেছি, নিকা করবি, তারপর দেখি কোথায় যাস। নাদির হতাশ চোখে তাইফের দিকে তাকিয়ে বলল, মামু পাগল হয়ে গেছে, আমার দ্বারা এসব হবে না, একটু বুঝা। ফজল সাহেব কর্কশ গলায় বললেন, অবশ্যই সম্ভব। এখান থেকে গিয়ে মেয়েটাকে দেখে আসবি, নিকার দিন তারিখ ঠিক করে আসবো আমি। মেয়েটাকে আমরা সবাই দেখেছি, তোর বাবাকে চিনতো, ভালো পরিবারের মেয়ে। নাদির বলল, নিকার কথা বললে আমি তোমার সাথে যাব না, বলেই সেখান থেকে চলে গেল। ফজল সাহেব রেগে মেগে বললেন, না গেলে আমার মরা মুখ দেখবি তুই। তোর মা তোকে আমরা দুই ভাইয়ের হাতে আমার তোর মা তোকে আমরা দুই ভাইয়ের হাতে তুলে দিয়ে গিয়েছিল, কথা শুনবি নয়তো। নাদির হতাশ চোখে চেয়ে বলল, কেন আমাকে জ্বালাচ্ছ? আমার দ্বারা সংসার টংসার ওসব হবে না।
অপরূপা বলে উঠল, সংসার জোর খাটিয়ে করতে হয় না ভাইজান, আপনা আপনি সংসারী হয়ে ওঠে মানুষ। আপনি অন্তত আমার পক্ষে কথা বলুন। অপরূপা হাসলো, বলল, আমি না চাই, আমি না সবাই চাই আপনার একটা গোছানো জীবন হোক। এভাবে আর কতদিন? একটা সময় গিয়ে ঠিক নিজেকে একা লাগবে, একটা আশ্রয় লাগবে, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাই বলল, চাচ্চু ওর সাথে কথা বলার দরকার নেই, বা বাড়ি নিয়ে চলো, নাদিয়া আপা দেখে দেখে নেবে, ওকে একমাত্র আপা সামলাতে পারে। নাদির মেজাজ দেখিয়ে বলল, এরকম করলে আমি যাব না, বলে গটগট পায়ে হেঁটে চলে গেল। ফজল সাহেব কেদারায় বসে পড়লেন। অপরূপার নাস্তা পানি দিল সোলেমান সাহেব। শেরতাজ সাহেব এলেন বাইরে থেকে। ফজল সাহেবকে দেখে উত্তেজিত হলেন, খুশি হলেন শেরতাজ সাহেব। সুলেমান মাহমুদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভালোই গল্প জমে উঠল তাদের মধ্যে। আলিজাও এসে যোগ দিল সেখানে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। তার আলোচনার মূল কথা হলো, হরিণছানাকে তাকে ধরতে দিচ্ছে না কালু বাইচান আর কালু বাইচানের বন্ধু। ফজল সাহেব তাকে কুলে তুলে আদরে ভরিয়ে দিয়ে অপরূপার উদ্দেশ্যে বললেন, তোমার মা সারাক্ষণ এটার কথা বলে। অপরূপা বলল, মাকে নিয়ে আসবেন এর পরের বার। আমি তো ভেবেছিলাম এবার আসবে। আসবে, আমি নিয়ে আসবো। অপরূপা মিষ্টি হাসলো। তন্মধ্যে সদর কক্ষে শেরহামের প্রবেশ। তাকে দেখা মাত্রই ফজল সাহেব বলে উঠলেন, আরে বরে সুলতান, কি খবর আপনার? অপরূপা চলে গেল। শেরহাম ফজল সাহেবের হাতে হাত মিলিয়ে বলল, এই তো আছি, কখন এলেন? শেরতাজ সাহেব সোজা হয়ে বসলো। ছেলেটা সবার সাথে হেসে মেতে কথা বললে ওনার ভালো লাগে, শান্তি পান। মনে হয় আর কিছু চাওয়ার নেই এই জীবনে। নাতির মুখটা দেখলে তো বুকটা ভরে ওঠে খুশিতে। এই ছেলেটাকে হারিয়ে কি তিনি এক মুহূর্তের জন্য ভালো ছিলেন? উত্তর আসবে না। এক মুহূর্তেও তিনি আনন্দ পাননি, শান্তি পাননি। তার কর্মের কথা মনে হলে বুক পাথর হতো ঠিক, কিন্তু ভালো কিছু খেতে নিলে, মহলে কোনো মেলা মজলিস হলে নিজের রক্তের কথা মনে পড়তো ওনার। ভাবতেন ছেলেটারও একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারত। ওনার সেই দীর্ঘশ্বাস বোধ হয় উপরওয়ালা সইতে পারেননি। কত বড় রহম করলেন উনি। জায়নামাজে বসলে শুক্রিয়া জানিয়ে শেষ করে উঠতে পারেন না উনি। আলিজা এতক্ষণ শেরহামকে দেখছিল। ও মা, এটা তো তার কালু আব্বা। সে খুশি হয়ে চিৎকুর দিয়ে বলল, এই কালু আব্বা। শেরহাম ভুরু নাচালো, দাঁড়িয়ে পড়ে বলল, আসি, আপনারা গল্প করুন। সে পা বাড়াতেই আলিজা দৌড়ে এলো, তার সামনে পথ আটকে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, দিদি করছো কেন আবাল? কালু বাইচানেল আম্মাকে বকা দিচ্ছ কেন? আল কলবে? শেরহাম তার সামনে হাঁটু ভেঙে বসে বলল, কি করবে তুমি? আলিজা তার সাথে এগিয়ে এলো, গলা জড়িয়ে ধরল। শেরহাম তাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল, গালে টাপুস টুপুস আদর করে উপরে তুলে বলল, আঙ্গুর খাবে? আলিজা মাথা নাড়ালো। তারপর যেতে যেতে শেরহামের মুখ তার দিকে ফিরিয়ে জানতে চাইল, আল দুস্তুমি করবে? শেরহাম হু হু করে হেসে উঠল তার কথায়। এই ছিল প্রিয় বেগমের 19 থেকে 21 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।